স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় যারা বাংলা অনার্স নিয়ে পড়বে বা বসছো তাদের যারা সর্বপ্রথম ফর্ম ফিল আপ করেছে, বিশেষ করে প্রথম দিকে ফর্মগুলো করেছে, অনেকে কাস্টের একটা ব্যাপার ছিল ওবিসি সংক্রান্ত ব্যাপারে, সেটা পরবর্তীকালে বিজ্ঞপ্তি দিয়ে ওবিসি ব্যাপারটাই তুলে দিয়েছে, এখন জেনারেল অ্যান্ড আদার্স করে দিয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই, কারণ রিজার্ভেশন একটা যেটা থাকে সেই রিজার্ভেশন অবশ্যই পাওয়া যাবে, ওবিসি অসুবিধা কিছু নেই। কিন্তু রিজার্ভেশনের দিকে তাকালে হবে না, এখন যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পড়াশোনা। অনেকে সেকেন্ড ক্লাস বা সেকেন্ড ডিভিশন একাডেমিক স্কোর অতটা হয়তো ভালো নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অনেকে টেনশন করে যে আমার তো ফুল একাডেমিক স্কোর হচ্ছে না। কিন্তু আমি একটা কথা বলবো যে পরীক্ষা পরীক্ষা যদি ভালো দিতে পারে তাহলে অবশ্যই কিন্তু সেই নাম্বারটা রিকভার করা যাবে। কারণ ওই যে 60 নম্বরের যে লিখিত পরীক্ষা, সেখানে চেষ্টা করতে হবে যে ফুল মার্কস পাওয়ার। ওখানে যদি ফুল মার্কস পাওয়া যায় তাহলে পরে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। কাজে টেনশনের কিছু করার নেই। আর হ্যাঁ, বাংলা অনার্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের বিষয়টা হচ্ছে যে, আমি আগেও বলেছি এখনও বলছি, সাহিত্যের ইতিহাসের চার্ট তৈরি করুন। প্রাচীন, মধ্য এবং আধুনিক, এই 3 যুগের সাহিত্যের ইতিহাসে চার্ট তৈরি করতে হবে। এবং এই 3টে চার্ট, বিশেষ করে প্রাচীন, মধ্য এবং আধুনিক, এই 3টে চার্টের কোন কোন রচনা, যেমন প্রাচীনকাল নিয়ে আমি একটু আলোচনা করব। প্রাচীনকালে আমাদের মূলত চর্যাপদকে বাংলা ভাষা এবং সাহিত্যের আদিতম বা আদিম নিদর্শন বলা হয়। তো এই চর্যাপদের মধ্যে কয়টি পদ রয়েছে? 46টি পদ। এই 46টি পদ কিন্তু সর্বপ্রথম চর্যাপদ কোনগুলোকে মনে করা হয়েছিল? সরহ, কৃষ্ণাচার্যের দোহা, ডাকার নব এবং চর্যাচর্য বিনিশ্চয়, এইগুলোকে, এই চারটিকে একত্রিত করে মনে করা হয়েছিল যে এগুলো সমগ্রটাই হচ্ছে বাংলা ভাষার আদিমতম নিদর্শন। কিন্তু ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করে দেখা যায় যে না, এই চারটির মধ্যে সরহ, কৃষ্ণাচার্য দোহা, ডাকার নব আর চর্যাচর্য, এই চারটির মধ্যে কী ছিল যে না, চর্যাচর্য বিনিশ্চয় অর্থাৎ চর্যাপদে যে 46টি পদ ছিল, সেই 46টি পদই হচ্ছে বাংলা ভাষার আদিম এবং প্রাচীনতম নিদর্শন। তাই একে 1000 বছরের পুরাতন বাংলা ভাষা বৌদ্ধ দোহার নামে প্রকাশ করা হয় 1916 সালে। তো এই যে টোটাল ব্যাপারটা, যে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কারের পর থেকে বাংলা ভাষায় চর্যাপদের যে গুরুত্ব, চর্যাপদ আমাদের বিশেষ করে ভাষা এবং সাহিত্যের এবং তৎকালীন সমাজের দর্শন, তৎকালীন সমাজের চিত্র, তৎকালীন সমাজের খাদ্যাভ্যাস, সমগ্রটা চর্যাপদে যেভাবে বর্ণিত রয়েছে তা এক কথায় বাঙালির কালচারের সঙ্গে একদম হুবহু মিলে যায়। কারণ আমরা এর বিভিন্ন পদে দেখেছি যে সেই পদগুলো কিন্তু বাংলা এবং বাঙালির আনাকে প্রদর্শিত করে। কাজেই চর্যাপদকে ভালো করে পড়তে হবে। এবং চর্যাপদের যে কবিগণ রয়েছেন তারা কী নাম ব্যবহার করত? তারা ছদ্মনাম ব্যবহার করত। কারণ সেই সময়টা ছিল বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের যে কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হতো, কারণ ব্রাহ্মণ্য শাসিত সমাজ ছিল অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর। এবং এই বৌদ্ধ সহজিয়ারা কী করতেন? এরা কিন্তু ছদ্মনামে পদ রচনা করতেন, তাই তারা নামের শেষে পাদ বা পা ব্যবহার করতেন। এবং এই পা এবং পাদ কজন ছিলেন, সেই কজনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে একটা লিস্ট তৈরি করুন। এবং এই লিস্ট তৈরি করার পরে তাদের যে সমস্ত পদ রয়েছে সেই পদগুলোকে, বিখ্যাত বিখ্যাত পদগুলোকে আপনাকে মার্কিং করতে হবে। মার্কিং করার পর কী করতে হবে? এই যেমন কৃষ্ণাচার্যের দোহা, কৃষ্ণাচার্যের কয়টি পদ রয়েছে, তার যে সমস্ত পদ রয়েছে সেই সমস্ত পদের বৈশিষ্ট্য কী, তার মূল পদগুলো কয়টি, এইভাবে আপনাকে আসতে হবে। তারপরে কৃষ্ণাচার্যের দোহা এবং লুইপাদের যে পদ আছে সেগুলো, সরহচার্যের দোহা, এইগুলোকে টোটালটা আপনাকে কিন্তু ধরে ধরে বিশ্লেষণ করতে হবে। এইভাবে যদি আপনি আস্তে আস্তে নেমে আসেন, অর্থাৎ চর্যাপদ প্রাচীনতম নিদর্শন বাংলা সাহিত্যের, এবং চর্যাপদের পরবর্তী সময়ে কী আসছে, চর্যাপদের সমাজ, ধর্ম, দর্শন যা হলো প্রত্যেকটা পদকর্তার পদ। এরপরে আসবে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনকেও টোটাল কোথা থেকে কীভাবে আবিষ্কার হলো, কে লিখেছিল, তার ভাষা কী, এইভাবে কিন্তু পার্ট পার্ট করে আলোচনা করতে হবে। আমি পরের ভিডিওতে কিন্তু আমি চর্যাপদের প্রত্যেকটা পদকর্তার
পদ নিয়ে আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরবো, যাতে আপনাদের একটু সাহায্য হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। ভালো করে পড়াশোনা করুন, সফল হবেন আপনারা, এই আশা রাখি, অবশ্যই সফল হবেন।